এই প্রশ্নটা আমরা গতদিন আলোচনা করেছিলাম, তারপরেও আমি আবারও একটু ব্যাখ্যা করি। সেটা হলো, ধরো এই পার্টটুকু আমাদের প্রশ্নে নাই, এইটুকু থাকবে না। এইটুকু থাকবে না, যখন মিড ভ্যালু দিয়ে অঙ্ক করতে বলবে তখন আমাদের এই পার্টটুকু অঙ্কে থাকবে না। এখন তাহলে কি কি আছে এই অঙ্কে? দেখো, এই অঙ্কে আছে হলো মিড ভ্যালু, এইটা দেওয়া আছে, আর ফ্রিকোয়েন্সি এইটা দেওয়া আছে। তো যদি মিড ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাও, এবং আমাদের হিস্টোগ্রাম আঁকাতে বলে, তাহলে মিড ভ্যালু গুলোকে নিয়ে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। সেই ক্লাসটা কিভাবে তৈরি করব? সেই ক্লাসটা আমরা অনেকভাবে তৈরি করতে পারি। দেখো, এই 15 মিড ভ্যালু, এটা দিয়ে ক্লাস তৈরি করতে পারি এরকম 10 থেকে 20। এটা একটা ক্লাস, কারণ এই ক্লাসের মিড ভ্যালু 15। এটা আমরা বের করতে পারি কিভাবে? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মিড ভ্যালু বের হয়ে যায়। আচ্ছা, শুধু কি 15 এই ক্লাসের মিড ভ্যালু? না, আরো হতে পারে। সেটা হলো, এরকম হতে পারে 5 থেকে 25। দেখো, এই ক্লাসেরও মিড ভ্যালু 15, সুতরাং এটাও একটা ক্লাস হতে পারে। আরো ক্লাস হতে পারে, এরকম হতে পারে যে 0 থেকে 30, এই ক্লাসের মিড ভ্যালু 15। তুমি দেখো, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেখো হয় কিনা। এইভাবে অনেক ক্লাস তৈরি করা যেতে পারে, কিন্তু আমরা তো সব ক্লাস নিব না, আমরা যে কোনো একটা ক্লাস নিব। এইটা নিব, না হলে এইটা নিব, না হলে এইটা নিব, না হলে অন্যটা নিব। একটা ক্লাসই নিব। এখন কোন ক্লাসটা নিব? মনে রাখবা, ক্লাস নেওয়ার সময় আমাদের খেয়াল করতে হবে এক একটা মিড ভ্যালুর মধ্যে দূরত্ব কত। এই দেখো, প্রথমটা 15, পরেরটা কত? 25, তাহলে 10 দূরত্ব। আবার এই 25-এর থেকে পরেরটা কত? 35, তাহলে এখানেও 10 দূরত্ব। 35 থেকে 45, এখানেও 10 দূরত্ব। 45 থেকে 55, এখানেও 10 দূরত্ব। অর্থাৎ প্রত্যেকটা মিড ভ্যালু একে অপরের সাথে পাশাপাশি, একে অপরের সাথে দূরত্ব হলো 10 করে। যদি 10 হয় তাহলে অবশ্যই এই ক্লাসের মধ্যে দূরত্ব হবে 10। ওই ক্লাসের মধ্যে দূরত্ব হবে 10, এটা মনে রেখো। তাহলে এই ক্লাসটার মধ্যে দূরত্ব 10, 10 থেকে 20, তাহলে দূরত্ব 10। কিন্তু দেখো, এই ক্লাসের মধ্যে কি দূরত্ব 10? 5 থেকে 25 না, এর মধ্যে দূরত্ব হলো 20, তাহলে এটা হবে না। এই ক্লাসটার মধ্যে কি দূরত্ব 10? না, এর মধ্যে দূরত্ব হলো 30, তাহলে এটা হবে না। এভাবে আমরা বুঝবো যে কোনটা আমাদের ক্লাস হবে বা কোন ক্লাস ইন্টারভ্যালটা আমরা নিব। তো দেখো, সেভাবে করেছি। তাহলে এই যে 15 মিড ভ্যালু, এর ক্লাস কত হবে? 10 থেকে 20। আবার এই 25, এর ক্লাস কত হবে? 20 থেকে 30। এইভাবে আমরা ক্লাসগুলো নিব। তো এখন দেখো, তাহলে এই আমরা ক্লাস, অ্যাকচুয়াল ক্লাস নিয়ে ফেলেছি। এইটা হলো আমাদের অ্যাকচুয়াল ক্লাস। এই ক্লাস নিলাম, আর ফ্রিকোয়েন্সি তো আছেই। এখন আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত সেই হিস্টোগ্রাম আঁকাতে পারবো। এই সেই হিস্টোগ্রাম। এটা তোমরা অলরেডি আঁকা শিখেছো। আমার মনে হয় হিস্টোগ্রাম আঁকানোতে তোমাদের কারোর কোনো প্রবলেম হবে না। স্যার এখন আরেকবার একটু আমরা দেখো, বলবেন, আমি একটু লেটে জয়েন করছি তো, আমি প্রথম থেকে দেখতে পারিনি। বুঝিনি, আবার বলো। বলছি আরেকবার একটু বলবেন, আমি লেট করে জয়েন করছি, বুঝতে পারিনি, নাকি রেকর্ড দেখে নিব? হ্যাঁ, রেকর্ড রেকর্ড দেখে একটুখানি নিও, এটা গতদিনও বুঝাইছিলাম ইতি। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, দেখো, একটু রেকর্ড দেখো, যদি না বুঝো আমাকে ফোন করো। ওকে, দেখ, এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে হিস্টোগ্রাম থেকে আমরা বের করতে পারি। সেটা হলো মোড, ফ্রিকোয়েন্সি মোড। এইটা স্ট্যাটিস্টিক্স এর একটি ভাইটাল টার্ম। মনে রাখবা, মোড, মিন, মিডিয়ান, মোড, এগুলো স্ট্যাটিস্টিক্স এর খুবই খুবই ভাইটাল টার্ম। এগুলো প্রত্যেক বছর পরীক্ষায় আসে। তো এই মোড আমরা খুব সহজে বের করতে পারি, এই মোডটা আমরা খুব সহজে বের করতে পারি ফ্রম হিস্টোগ্রাম। কিভাবে? দেখো, দেখাচ্ছি। এটা একটা হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রামে মোডটা বের করব আমরা এভাবে যে আমরা দেখব সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোনটা। দেখো, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি নেই নিশ্চয়ই এইটা। মানে বড় ফ্রিকোয়েন্সি মানে কি? যেটা সবচেয়ে উঁচু হবে ওইটাই তো বড় ফ্রিকোয়েন্সি।
তাহলে এইটা সোজা কত? নিশ্চয় 20। দেখো আর কোনোটা 20 না, এটা হয়তো 12টারও হতে পারে, এটা হয়তো 7টা হতে পারে, এটা 5, এটা হয়তো 4 বা 3 হতে পারে, এইরকম। তাহলে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কোনটা? এইটা। এই হিস্টোগ্রামের এইটা হলো সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি। এখন এই বড় ফ্রিকোয়েন্সির মধ্যে মোড থাকবে। কেন থাকবে সেটাও বলি। অ্যাকচুয়ালি মোডের বাংলা অর্থ হলো প্রচুরক। তোমরা নিশ্চয় আহ পড়েছো ছোটবেলায়। প্রচুরক, প্রচুরক মানে প্রচুর পরিমাণে আছে। প্রচুর, এই দেখো প্রচুর, প্রচুর পরিমাণে আছে যেখানে সেটার নাম প্রচুরক। প্রচুর পরিমাণে আছে যেখানে সেটার নাম প্রচুরক। তো এখানে প্রচুর পরিমাণে কি আছে? তো এইটাই না, অবশ্যই না। এটাতে প্রচুর পরিমাণে ফ্রিকোয়েন্সি নাই, এটাতে প্রচুর পরিমাণে নাই, এটাতে প্রচুর পরিমাণে নাই, এটাতে প্রচুর পরিমাণে নাই। প্রচুর পরিমাণ আছে কোনটায়? এইটায়। এটাই যদি না থাকতো তাহলে এর এটা হিস্টোগ্রামটা এত লম্বা হতো না। তাহলে আমরা এটা অবশ্যই বুঝেছি যে প্রচুর পরিমাণে ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হলো প্রচুর। তার মানে ওইটার মধ্যে মোড থাকবে, ওইটার মধ্যে মোড থাকবে। এখন মোডটা কিভাবে থাকবে দেখো। মোডটা থাকবে হলো এই যে, একটু দেখাই, এই যে আমাদের ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম সবচেয়ে বড় ডায়াগ্রাম। সবচেয়ে বড় ডায়াগ্রামের এই যে দেখো উপরে দুইটা কোণা আছে, একটাকে ডি বিন্দু ধরেছি আর একটাকে সি বিন্দু ধরেছি, এই দুইটা কোণা আছে। এই দুই কোণা থেকে অপোজিট দিকে ইয়ে করতে হবে, সরল রেখা আঁকাতে হবে। এই দেখো ডি বিন্দু থেকে, এই ডি বিন্দু থেকে একটা সরল রেখা আঁকাইছি অপোজিট দিকের এই এ বিন্দুতে। এ বিন্দু কেন? কারণ এর অপোজিটের হিস্টোগ্রাম তো এইটা। এই অপোজিটের হিস্টোগ্রামের কোণা পর্যন্ত একটা সরল রেখা আঁকাতে হবে। ঠিক একইভাবে এই যে সি বিন্দু থেকেও এই অপোজিট হিস্টোগ্রামের কোণা পর্যন্ত একটা সরল রেখা আঁকাতে হবে। এই দুইটা সরল রেখা যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটা হলো মোড। দেখো কোন বিন্দুতে ছেদ করেছে? এই যে এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। তো এই বিন্দু সোজা একটা সরল রেখা আঁকাবো নিচের দিকে। নিচের দিকে আঁকায় যে বিন্দুটা হবে ওই বিন্দুটাকে বলা হচ্ছে মোড। তো সেই বিন্দুটা এখানে কি? এখানে দেখো কিউ। এই যে এই 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 ডি থেকে এই রেখা আঁকালাম, সি থেকে এই রেখা আঁকালাম, এই বিন্দুতে ছেদ করেছে। এইটা সোজা একদম এক্স অক্ষ বরাবর একটা সরল রেখা আঁকালাম, আঁকায় এই এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওইটাকে এখানে কি ধরেছি? কিউ। ওই কিউ বিন্দুটাই হলো মোড, ফ্রিকোয়েন্সি মোড। আমার মনে হয় তোমরা সবাই বুঝেছো। এটা হলো জাস্ট চিত্র থেকে মোড দেখানো। তোমাদের প্রশ্ন হতে পারে, একটা কোশ্চেন দিয়ে বলবে যে তুমি ফ্রিকোয়েন্সি বা তুমি হিস্টোগ্রাম আঁকাও এবং হিস্টোগ্রাম থেকে ফ্রিকোয়েন্সি মোডটা দেখাও। তো তোমাকে এরকম হিস্টোগ্রাম আঁকায় ফ্রিকোয়েন্সি মোডটা বের করে দেখাতে হবে। এটা এখন দেখো, আবার যদি বলে দেয় কোশ্চেনের শেষে, আবার বলে দেয় যে ফ্রিকোয়েন্সি মোডটা দেখাও চিত্রে এবং সেটা সূত্রের সাহায্যে প্রমাণ করো। যদি বলে দেয় তখন আমার সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে। তো সেই সূত্রটা কি? এই মোড ইকুয়াল টু এল প্লাস ডেল ওয়ান ভাগ ডেল ওয়ান প্লাস ডেল টু গুণ সি। এর ব্যাখ্যা এখানে দিব না, কারণ এটা আমরা শিখবো সেকেন্ড চ্যাপ্টারে। আমরা সেকেন্ড চ্যাপ্টারে এটা বিস্তারিত শিখবো, এখন এটা শিখবোই না। শুধু এটুকু জানবো যে হিস্টোগ্রাম এর মধ্য দিয়ে আমরা মোড বের করতে পারি আর এই মোডটা প্রমাণ করা যায় সূত্রের সাহায্যে। সেই প্রমাণ কিভাবে করবো সেটা আমরা পরের চ্যাপ্টারে শিখবো, মোড যখন শিখবো। তো এরপরে দেখো একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা তোমাদের হয়তো নাই। আচ্ছা, তোমাদের আগে কোনো কোশ্চেন আছে কিনা শুনি। এই পর্যন্ত বুঝেছো সবাই? এই চিত্রটা কি বুঝেছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন জি থাকলে বলো। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন আছে।
সেটা হলো এই যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির একটা দেখলাম, ঠিক এইরকম যদি আরেকটা হতো সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, ওটাও 20, এটাও 20, যদি এরকম হতো তখন আমরা কি করতাম? তখন আমরা মোডটা কার ভেতরে বের করতাম? এর ভেতরে নাকি এর ভেতরে? কারণ দুইটাই তো সর্বোচ্চ, দুইটাতে মোড থাকতে পারে। তখন আমরা কি তখন করতাম? স্যার তখন মাঝেরটাই বের করতাম, কারণ এই পাশে তো আর কোনো ইয়ে নাই আর কি। না না না, মাঝেরটা বের করবো কেন? দুইটাই সর্বোচ্চ, না, মোড থাকবে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেখানে সেখানে, না, ঠিক আছে মোড স্যার, এই যে থাকবে সর্বোচ্চ। মিলানোর জন্য তো আরেকটা ঘরের প্রয়োজন ছিল, তখন এইটার পাশে তো 40 থেকে 50, ওইখানে তো নাই। এই জন্য মাঝখানেরটা মানে হওয়া মূল উচিত। কথা হলো, যদি এইটা হতো তাহলে এর মেলানোর জন্য এই যে ডান পাশে তো একটা ঘর থাকা লাগবে, সেটা তো নাই। তাই আমরা কি করতাম? এইটা নিতাম। এই কথা বলছো? হ্যাঁ স্যার, এটাই বলছি। ভেরি গুড, তোমার তো বুদ্ধি অনেক ভালো। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা তোমার কাছে, ধরো মাঝখানেরটা না, এই মাঝখানেরটা, এইটাই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আছে, আবার এটাও ওই একই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, এখন আমরা কোনটা নিব? আমরা কোনটার মধ্যে মোড বের করব, কোনটার মধ্যে? এখন যদি দুইটা সর্বোচ্চ ভ্যালু থাকে তাহলে একটা প্রবলেম হয়। শুধু দুইটা ভ্যালু না, আরো প্রবলেম হয়। দেখো, যদি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি একদম লাস্টেরটা হয়, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি লাস্টেরটা হয়, তাহলে কি করব? এই কোণা থেকে তো এই কোণা পর্যন্ত দাগ দিতে পারবো, তাহলে এই কোণা থেকে কোন কোণায় দাগ দিব? এপাশে তো কোনো হিস্টোগ্রামের কোনো ডায়াগ্রাম নাই, তাহলে কোন পাশে দিব? তার মানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি লাস্টে থাকে এটাও প্রবলেম, সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি একাধিক জায়গায় থাকে এটাও প্রবলেম, আবার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি ফার্স্টেও থাকে তাও প্রবলেম। কারণ এটা থেকে এই কর্নারে দাগ দিতে পারবো, এটা থেকে এখানে কোথায় দাগ দিব? অর্থাৎ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি ফার্স্টে থাকে বা লাস্টে থাকে তাহলে অবশ্যই একটা প্রবলেম তৈরি হবে, বা সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যদি একাধিকবার থাকে তাহলে প্রবলেম তৈরি হতে পারে। ইভেন যদি ক্লাস ইন্টারভ্যাল সমান না হয়, ধরো এটা 40 থেকে 50 না, এটা আছে 40 থেকে 60, এরকম হতে পারে, তাহলে 40 থেকে 60 এই পর্যন্ত, তখন আমরা কি করব? অর্থাৎ এইরকম প্রবলেম হতে পারে। যদি হয় তখন আমরা কি করব? দেখো আমি লিখে দিয়েছি, ইফ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি লাইজ ইন দ্য ফার্স্ট অর লাস্ট ক্লাস, অর্থাৎ যদি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা লাইজ অবস্থান করে ইন দ্য ফার্স্ট অর লাস্ট ক্লাস, প্রথম অথবা শেষ ক্লাসে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি লাইজ সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি অবস্থান করে ইন মোর ক্লাসেস, ইন ওয়ান মোর ক্লাসেস, একের অধিক ক্লাসে যদি থাকে, ক্লাস ইন্টারভালস আর নট ইকুয়াল, ক্লাস ইন্টারভাল যদি সমান না হয়, দেন কার্ল পিয়ারসন ইন্ট্রোডিউসড আ নিউ রুল, তখন কার্ল পিয়ারসন নামে একজন পরিসংখ্যানবিদ একটি নতুন রুল দিয়েছে, সূত্র দিয়েছে। সূত্রটা হলো, মোড বের করার সূত্র হলো 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই সূত্রটা মনে রেখো, এটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে কাজে লাগবে। আই হোপ তোমরা বুঝেছো। আজ মানে আমাদের প্রথম ক্লাস এই পর্যন্ত, এখন আমরা এখান থেকে সেকেন্ড ক্লাসে চলে যাব। দেখো, আমাদের সেকেন্ড ক্লাসটা এরকম যে কিছু বা হ্যাপাজার্ড বা স্ক্যাটার্ড কিছু তথ্য থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল তথ্য আছে 50টা, 40, 45, 46, 47, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 26, 27, 9 ইত্যাদি। এইভাবে একদম দেখা যাচ্ছে তথ্য আছে কয়টা বা উপাত্ত আছে কয়টা? 50টা। এখন এই 50টা উপাত্তকে আমাদের আহ এমন একটা কায়দায় নিয়ে আমাদের বলছে যে তোমরা এটা নিয়ে একটা হিস্টোগ্রাম বানাও। এখন এই তথ্য বা এই উপাত্ত, বিচ্ছিন্ন উপাত্ত নিয়ে আমরা কিভাবে
হিস্টোগ্রাম বানাবো, কারণ আমরা জানি হিস্টোগ্রাম বানাতে গেলে আমাদের ফ্রিকোয়েন্সি দরকার। আমরা জানি হিস্টোগ্রাম বানাতে গেলে আমাদের একটা ক্লাস ইন্টারভ্যাল দরকার। এখানে কিছুই নাই, ক্লাস ইন্টারভ্যালও নাই, ফ্রিকোয়েন্সিও নাই, আছে শুধু কিছু বিচ্ছিন্ন উপাত্ত। স্যার, এখন এই জিনিসগুলো নিয়ে কিভাবে আমরা হিস্টোগ্রাম তৈরি করবো? হ্যাঁ বলো। স্যার, এটা কি ছোটবেলায় ওই ট্যালির অঙ্কের মতো নাকি? রাইট, হ্যাঁ হ্যাঁ, ট্যালি পদ্ধতি। এখন তো আমরা একটা কাজ করব, এই তথ্যগুলো থেকে আমরা একটা সূত্রের মাধ্যমে আগে ক্লাস ইন্টারভাল বের করব। অর্থাৎ ক্লাস ইন্টারভাল, শ্রেণী ব্যবধান, এটা কিভাবে বের করব এর একটা সূত্র আছে। সূত্রটা হলো এই, ক্লাস ইন্টারভাল ইকুয়াল টু রেঞ্জ ভাগ 1 প্লাস 3.322 লগ n। এটা হলো ক্লাস ইন্টারভালের সূত্র। এই সূত্রটা দিয়ে আমরা ক্লাস ইন্টারভাল বের করব, বের করলে তারপর আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। দেখো তোমাদের এই অঙ্কই পরীক্ষায় আসবে, দেখো এসেছে অলরেডি। এখন ক্লাস ইন্টারভাল, তো প্রথম কথা হলো রেঞ্জ কি? রেঞ্জ মানে হলো দূরত্ব, সবচেয়ে বড়টা থেকে ছোটটার দূরত্ব, এটাকে বলে রেঞ্জ। বলে না যে এই সবচেয়ে ভালো স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্টের মধ্যে রেঞ্জ কত, বা মার্কস এর রেঞ্জ কত, এরকম বলে যে মার্কস এর রেঞ্জ কত, তার মানে সবচেয়ে ভালো যে পেয়েছে আর সবচেয়ে খারাপ যে পেয়েছে তাদের মধ্যে পার্থক্য কত, এটা হলো রেঞ্জ। তো এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় উপাত্ত কোনটা কেউ বলতে পারবা? সবচেয়ে বড় ডেটা কোনটা? দেখো আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করেছি যাতে সহজে খুঁজে পাও, কারণ তোমাদের তো আর পরীক্ষায় ইয়েলো কালার দিয়ে মার্ক করা থাকবে না, তোমাদের খুঁজে নিতে হবে। আমি অঙ্কের স্বার্থে যাতে খুঁজে পাও ইয়েলো কালার দিয়ে মার্ক করেছি। কত? 48, তাই না? আর সর্বনিম্ন সবচেয়ে ছোট যে ডেটা আছে সেটা হলো 8। তাহলে আমরা সেটা বসিয়ে দিব। রেঞ্জ মানে হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। রেঞ্জ মানে হলো হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এখন আমরা সূত্রে বসাই দিব 48 মাইনাস 8, এটা হলো রেঞ্জ। 1 প্লাস 3.322 লগ এন। এন মানে কতগুলো উপাত্ত আছে, মানে ফ্রিকোয়েন্সি আছে কয়টা, ফ্রিকোয়েন্সি আছে কয়টা, কত জনের কথা বলা আছে। এন মানে কত জনের কথা বলা আছে, তো এখানে 50 আছে তাই 50 দিয়েছি, 40 থাকলে 40 দিতাম, লগ 50। এখন আমরা এটা ক্যালকুলেটরে সহজে সমাধান করতে পারি। তোমরা লগ 50 দিলে দেখবে একটা মান চলে আসবে, এই সেই মানটা কত? 1.698। আর উপরে তো হবে 40, 1 প্লাস 3.322 গুণ এত। এইটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে 6.17। এই ওয়ার 10 এইটা এখন বোঝার দরকার নেই, আপাতত শুধু বোঝো 6.17। এইটা হলো ক্লাস ইন্টারভাল। এখন ক্লাস ইন্টারভাল মানে হলো, আমরা যেমন ক্লাস ইন্টারভাল কিভাবে করেছি এর আগে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এরকম। তো ওখানে ক্লাস ইন্টারভাল কত ছিল? 10 করে, অর্থাৎ 10 থেকে 20, 10 করে। এখন তুমি অঙ্ক করতে গেলে, তুমি একটা ক্লাস তৈরি করতে গেলে তোমার অবশ্যই ক্লাস ইন্টারভাল লাগবে, যে কত সংখ্যা পরে পরে তুমি ক্লাস তৈরি করবা। 10 থেকে 15 নিবা, না 10 থেকে 20 নিবা, না 10 থেকে 30 নিবা, একটা ইন্টারভাল দরকার। তো এই সেই সূত্র, সেই ইন্টারভালটা বের করার। এখন আমরা বের করে দেখলাম 6.17। এখন যদি আমরা ক্লাস ওই 6.17 অনুযায়ী নিই তাহলে ক্লাসটা কেমন হয়? 10 থেকে হবে 6.17 বেশি, তার মানে 16.17 একটা ক্লাস হবে। তারপরে 16.17 থেকে আবার 6.17 বেশি, তার মানে 22.17, 34 এটা একটা ক্লাস হবে। তো এখন এই ক্লাস কি দেখতে ভালো লাগছে? না। এই জন্য ক্লাসের পার্থক্য বা ক্লাস ইন্টারভাল সবসময় নিতে হয় 5 না হলে 10। তো এখানে এই জন্য আমি লিখেছি ওয়ার 10 অথবা 10। তুমি এখানে ওয়ার 5ও লিখতে পারতে, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা লিখলেই হতো, কিন্তু আমি লিখেছি 10। কেন লিখেছি তাও তুমি 1-2টা অঙ্ক করলে বুঝতে পারবা। তো যাই হোক, তাহলে আমরা ক্লাস ইন্টারভাল নিচ্ছি 10 করে। তো ধরো এই আমাদের সেই ক্লাস ইন্টারভাল। এখন ক্লাস ইন্টারভাল কিভাবে নিব তাও আগে একটু বলে নি। সেটা হলো
ক্লাস ইন্টারভাল নিব যে আমরা এমন ভাবে ক্লাস তৈরি করব যে ক্লাসের মধ্যে এই সর্বনিম্ন ভ্যালুটা থাকবে, আবার যে ক্লাসের মধ্যে ওই সর্বোচ্চ ভ্যালুটাও থাকবে। অর্থাৎ সর্বনিম্ন ভ্যালু এবং সর্বোচ্চ ভ্যালু দুইটাই থাকতে হবে ক্লাসের মধ্যে। তাহলে যদি 8 থাকে তাহলে আমরা কত থেকে শুরু করব? 5 থেকে শুরু করব। আচ্ছা, যদি ক্লাস ইন্টারভেল নি 10, তাহলে 5 থেকে কত নিব? 15 নিব। ওকে, এটা একটা ক্লাস। আবার ক্লাস নিব কত? 15 থেকে 10 করে নিলে 25-এ একটা ক্লাস নিব। এইভাবে নিতে 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 কত পর্যন্ত নিব? সর্বোচ্চ ভ্যালু 48, তাহলে 48 থাকবে। তাহলে 48-এর পরে কত? নিশ্চয় 55 পর্যন্ত নিব। এই পর্যন্ত তো আমরা আমাদের ক্লাস ইন্টারভাল নিব। এখন তো আমরা এর মধ্যে থেকে 10 প্রশ্ন নিলে হলো, বুঝিনি, বলো। শূন্য থেকে 10 বা 10 থেকে 20 এভাবে নিলেও কি সমস্যা হবে স্যার? কোনো সমস্যা না, তুমি 0 থেকে 10 অবশ্যই নিতে পারো, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, কোনো ব্যাপার নাই, একই কথা। কিন্তু তুমি যে এইরকম করে এইরকম সূত্র দিয়ে দেখাই দিতে হবে যে তোমার ক্লাস ইন্টারভাল কত। তুমি 0 থেকে 10, 10 থেকে 20 এইভাবে নিতেই পারো। আবার তুমি যদি এখানে এইটার পরিবর্তে 10 না নিয়ে 5 নাও ক্লাস ইন্টারভাল, তাও কোনো সমস্যা নেই, একই কথা। ঠিক আছে? এখন দেখো, এই যে ক্লাস ইন্টারভাল নিয়ে এখানে আমরা ফ্রিকোয়েন্সি দেবো, তো ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো কোথায়? ফ্রিকোয়েন্সিটা এখানে আমরা ফ্রিকোয়েন্সি দেব, তো ফ্রিকোয়েন্সিটা পাবো কোথায়? অ্যাকচুয়ালি 5 থেকে 15-এর মধ্যে কয়টা এখানে ডেটা আছে দেখো তো, খুঁজে বের করতে হবে আমাদের। 5 থেকে 15-এর মধ্যে কয়টা ডেটা আছে? যেমন এই একটা আছে 9, এই একটা আছে 8, এইভাবে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যে 5 থেকে 15-এর মধ্যে কত ডেটা আছে। আবার দুইটা। পরে 15 থেকে 25-এর মধ্যে কয়টা ডেটা আছে সেটা খুঁজে এখানে লিখতে হবে। এই হলো ফ্রিকোয়েন্সি বের করা। তো এখন স্যার, দেখো আমি শেষ হয়ে হ্যাঁ, যাচ্ছে, বলো। কেউ কে link দিতে বলেন। বলতেছি জুমের টাইম মনে হয় প্রায় শেষ হয়ে আসতেছে, কেউ কে লিঙ্ক দিতে বলেন। এখন শোনো আগে। এখন তাহলে আমরা কি করব? আমরা হলো এই যে এইভাবে দেখব, সেটা হলো 5 থেকে, দেখো আমি লিখেছি 5 থেকে 15 পর্যন্ত। এর মধ্যে দেখো ফ্রিকোয়েন্সি আছে তিনটি আছে, তুমি খুঁজে দেখো আছে। 15 থেকে 25-এর মধ্যে এর মধ্যে ফ্রিকোয়েন্সি আছে দেখো তিনটি, খুঁজলেই পাবা। 25 থেকে 30-এ 35-এর মধ্যে 14টি, 35 থেকে 45-এর মধ্যে 25টি, 45 থেকে 55-এর মধ্যে 5টি, টোটাল 50টি এখানে উপাত্ত আছে। এটা আমরা খুঁজে খুঁজে বের করে দিব। এই দেখো আমরা ক্লাস তৈরি করে ফেললাম। এইবার এই ক্লাস যদি তৈরি করতে পারি তাহলে তো হিস্টোগ্রাম তৈরি করা আমাদের জন্য 1-2 ব্যাপার, তাই না? আমরা কি সবাই বুঝেছি? জি স্যার। কথা বলো। ওকে, এখন আমরা দেখো পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিক হলো পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগন। তো ঠিক হিস্টোগ্রামের মতো ফ্রিকোয়েন্সি পলিগন, শুধুমাত্র শুধুমাত্র ফ্রিকোয়েন্সি আঁকানোর পরে, একটু খেয়াল করো, ফ্রিকোয়েন্সি আঁকানোর পরে এই যে ফ্রিকোয়েন্সির উপরের অংশ, এই উপরের অংশের যে মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু, উপরের অংশের মধ্যবিন্দু মনে রেখো, ফ্রিকোয়েন্সি পলিগনের উপরের অংশের যে মধ্যবিন্দু, এই 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 হিস্টোগ্রামের এই হলো মধ্যবিন্দু, এই হিস্টোগ্রামের এই হলো মধ্যবিন্দু। মানে আমাদের হিস্টোগ্রামের প্রত্যেকটা যে ডায়াগ্রাম, এর উপরের অংশের মধ্যবিন্দুগুলো আমরা আগে মার্ক করব। মার্ক করে আমরা একটা স্কেল দিয়ে একদম সোজা করে এটা যোগ করে দিব। যদি আমরা স্কেল দিয়ে সোজা করে যোগ করে দিই তাহলে যে রেখাটা হয় ওই রেখাটার নাম হলো ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে আমরা কি করব? হিস্টোগ্রাম আঁকিয়ে হিস্টোগ্রামের উপরের অংশের মধ্যবিন্দুগুলো আগে মার্ক করব, করে পাশাপাশি মধ্যবিন্দুগুলো আমরা স্কেল দিয়ে, নট হাত দিয়ে, স্কেল দিয়ে হিস্টোগ্রামের মধ্যবিন্দুগুলো যোগ করে দিব। দিলেই যেটা হবে সেটার নাম হলো
পলিগন। যেটার নাম হবে সেটার নাম হলো পলিগন। আচ্ছা, আশা করি বুঝেছো। এটা কোনো কাজ না, হিস্টোগ্রাম আঁকায় ওর মধ্যবিন্দু গুলো স্কেল দিয়ে যোগ করে দিব, দিলে যেটা হবে সেটার নাম হলো পলিগন। এখন দেখো আমরা শিখবো ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন শিখেছি, এবার শিখবো ফ্রিকোয়েন্সি কার্ভ। কার্ভ মানে হলো যেটা রেখা কিন্তু বাঁকা। ঠিক একইভাবে আমরা একটু আগে যা করেছি, ওই হিস্টোগ্রামের উপরের অংশের মধ্যবিন্দুগুলো আমরা মার্ক করব। মার্ক করে এই মধ্যবিন্দুগুলো মার্ক করব উপরের অংশের। মার্ক করে আমরা শুধুমাত্র এটা এটা স্কেল দিয়ে না, বরং হাতে করে দাগাবো, হাতে করে যুক্ত করব, হাতে করে হিস্টোগ্রামের মধ্যবিন্দুগুলো যোগ করব, তাহলে কার্ভ হয়ে যাবে। তোমরা জানো যদি স্কেল দিয়ে করো তাহলে সোজা দাগ হয়, হাত দিয়ে করলে একটু বাঁকা হয়। ওই বাঁকা হয় বলে একে কার্ভ বলে। কার্ভ মানে আসলে বক্ররেখা। হ্যাঁ, তো এই এই কার্ভ হয়ে যাবে, একটা বাঁকা রেখা হয়ে যাবে। এটার নাম হলো ফ্রিকোয়েন্সি কার্ভ। আই হোপ তোমরা বুঝেছো। এখন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, না আরেকটু পরে আমরা আরেকটা জিনিস শিখি, সেটা হলো বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম হলো একটি হিস্টোগ্রামের মতো, কিন্তু হিস্টোগ্রাম যদি একটা ডায়াগ্রামের সাথে আরেকটা বা একটা আহ, আহ, বারের সাথে আরেকটা বার সরাসরি লেগে থাকে, কিন্তু এই বার ডায়াগ্রামে ওই বারগুলো লেগে থাকে না, ফাঁকা থাকে। ধরো এরকম একটা প্রশ্ন থাকলো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে তোমার পেটের কথা বলা আছে। পেট মানে গৃহপালিত পশু, যেমন র্যাবিট খরগোশ আছে 4টি, ডগ আছে 8টি, ক্যাট আছে 11টি, গোল্ড ফিশ আছে 6টি, হ্যামস্টার আছে 5টি, এইভাবে টোটাল 34টি তোমার গৃহপালিত পশু বা পেটের কথা বলে তোমাকে বললো এটা বার ডায়াগ্রাম আঁকাও। তাহলে এইভাবে বার ডায়াগ্রাম গুলো আঁকাতে হবে। অর্থাৎ র্যাবিট আছে 4টি, তো ফ্রিকোয়েন্সি সবসময় অয়ক্ষ বরাবর হয়, এটা তোমরা জানো। ফ্রিকোয়েন্সি সবসময় এই অয়ক্ষ বরাবর হয়। ফ্রিকোয়েন্সি মানে কয়টি, তাহলে এই যে 4টি এই পর্যন্ত হবে র্যাবিট, 8টি ডগ, তাহলে এই 8 সোজা হবে, 11টি হলো তোমার ক্যাট। এইভাবে আমরা যে এই যে দেখো এই বার গুলো, এটা একটা বার, এটা একটা বার, এটা একটা বার, এটা একটা বার, এটা একটা বার। এই বার গুলো যে পরস্পর একটু আলাদা আছে, একটু মাঝখানে ফাঁকা আছে, এই দেখো মাঝখানে ফাঁকা আছে, এই একটা থেকে আর একটার মাঝখানে ফাঁকা জায়গা আছে, এটা থেকে এটার মাঝখানে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা গুলো হলো বার ডায়াগ্রামের চিহ্ন। অর্থাৎ বার ডায়াগ্রাম করতে হলে মাঝখানে ফাঁকা দিতে হবে, কিন্তু হিস্টোগ্রাম হতে হলে অবশ্যই ফাঁকা দেওয়া যাবে না, এটা তোমরা জানো। তাহলে এটা হিস্টোগ্রাম না, এটা বার ডায়াগ্রাম। তাহলে আমাদের যদি এরকম তথ্য দেওয়া থাকে আর বলে যে একটা বার ডায়াগ্রাম আঁকাও, তো আমরা খুব ইজিলি বার ডায়াগ্রাম আঁকাবো। তোমরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমীক্ষা বা বাজেটের সময় বা যদি পেজ অর্থনীতির পেজ পড়ো পত্রিকায়, দেখবে এরকম অনেক ডায়াগ্রাম থাকে। এই ডায়াগ্রাম গুলোর নাম হলো বার ডায়াগ্রাম। ওকে, আমরা এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, পাই চার্ট। আমরা পড়বো পাই চার্ট। তো পাই চার্টে মনে করো এই এই জিনিসটা নাই, এই জিনিসটা থাকবে না, আমি দিয়ে ফেলেছি। তোমাদের কোশ্চেনে এই জিনিসটা থাকবে না, তোমাদের শুধু এইটুকু থাকবে। ওই যে সাবজেক্ট ধরো এখানে দেওয়া আছে ম্যাথ, ফ্রেঞ্চ, ইংলিশ এবং সায়েন্স, এবং সেখানে নাম্বার দেওয়া আছে কত। ম্যাথে পেয়েছে 600, এই ফ্রেঞ্চে পেয়েছে 450, ইংলিশে পেয়েছে 300, সায়েন্সে পেয়েছে 150, টোটাল মার্কস 1500। এই 1500 নাম্বার দিয়ে বা এই তথ্য দিয়ে তোমাকে বললো একটা পাই চার্ট আঁকাও বা পাই চার্টে নাম্বার গুলো দেখাও। তো আমরা দেখাতে পারি সহজে। তো কিভাবে দেখাতে পারি, কোন একটা পাই চার্ট কেমন হয়? নরমালি পাই চার্ট বৃত্তের মতো হয়, তোমরা মনে হয় জানো। পাই চার্টটা কেমন হয়? এরকম বৃত্তের মতো হয়। এই বৃত্তের মধ্যে দেখাতে হয় এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট, মানে এত এত ডিগ্রি। তো পাই চার্টের সব সময় পাই চার্ট হয় বৃত্তে, আর বৃত্তের চারপাশে আছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রিতে ভাগ করে নিতে হয়। 360 ডিগ্রিকে ভাগ করব কত নাম্বারে? এই
টোটাল নাম্বারকে ভাগ করে নিব। কত এখানে টোটাল নাম্বার? 1500। তাহলে 1500 নাম্বারকে আমরা 360 ডিগ্রিতে কনভার্ট করে এই 600 মার্কস কত ডিগ্রি সেটা বের করে নিব। কিভাবে নিব? যদি 1500 মার্কস হয় 360 ডিগ্রি, 1 নাম্বার কত আর 600 নাম্বার কত, এটা আমরা ঐকিক নিয়মে খুব সহজে করতে পারি। দেখো এখানে করে দিয়েছি। এই যে 600 নাম্বার হয়েছে কত? 600 নাম্বার মানে হলো 144 ডিগ্রি, 450 নাম্বার মানে 108 ডিগ্রি, 300 নাম্বার মানে 72 ডিগ্রি, 150 মানে 36 ডিগ্রি। এটা খুব সহজে কিভাবে আমি আবার বলছি, 600 নাম্বার ইকুয়াল টু 1500 নাম্বার ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে 1 নাম্বার ইকুয়াল টু কত ডিগ্রি? 600 নাম্বার ইকুয়াল টু কত ডিগ্রি? এইভাবে করা যায়। ওকে, করার পরে আমরা এটাকে পাই চার্টে রূপান্তর করতে পারবো। তোমরা এটা অবশ্যই করতে পারবা। একটা চাঁদা নিয়ে ওই 0 থেকে 144 ডিগ্রি বের করতে পারবা, 100 ডিগ্রি বের করতে পারবা, 5 ডিগ্রি বের করতে পারবা। এভাবে দাগাই দিলেই হবে। যদি কেউ না পারো, একটা চাঁদা নিয়ে একদিন এসো, আমি শিখিয়ে দিব। আই হোপ তোমরা এই পর্যন্ত বুঝেছো, কারোর কোনো প্রবলেম নাই। যদি বুঝে থাকো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, কারণ আমাদের খুব গুরুত্বপূর্ণ অংশ পরে